জুলাই সন্ত্রাসের মাস্টারমাইন্ড মাহফুজ আলম আবারও মুখ খুলেছেন। এবার তার কথায় ভয়ের সুর। যে কোনো সময় সরে যেতে হবে তাকে। যেতে তো আসলে হবেই তাদেরকে। দেশের জনগণ আর এক মুহূর্ত তাদেরকে রাখতে চায় না, কিন্তু এভাবে গেলে হবে? তাদেরকে তো দেশের ইতিহাস থেকেই মুছে যেতে হবে। না হলে কি হবে বলুন তো? চলুন বোঝার চেষ্টা করি। তারা যদি নিজেরা না মুছে যায় তাহলে দেশের কি ক্ষতি হবে। বাংলাদেশের ইতিহাসে জুলাই 2024 শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়। জুলাই একটি ভয়ঙ্কর ষড়যন্ত্র আর সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখল, বিদেশি ডিপ স্টেটের অর্থায়নে আর প্রশিক্ষণে তৈরি একটি গোষ্ঠী হঠাৎ রাষ্ট্র ক্ষমতা দখল করে গণতান্ত্রিক ধারাকে ছিন্ন করেছিল। একে যে নামেই ডাকা হোক না কেন, বিপ্লব, গণ অভ্যুত্থান বা আন্দোলন, বাস্তবে এর ফল ছিল ধ্বংস। অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে, সামাজিক সহাবস্থান ভেঙে পড়েছে, রাজনৈতিকভাবে দেশ অস্থিতিশীলতার দিকে ডুবে গেছে। এই পুরো ঘটনার অন্যতম মুখ মাহফুজ আলম বা মাস্টারমাইন্ড মাহফুজ আলম সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে যা বলেছেন তাতে তাদের ভেতরের অস্থিরতা আর ব্যর্থতা পরিষ্কার হয়ে গেছে। তিনি সরাসরি স্বীকার করছেন, আমরা অনেক কিছু করতে চেয়েও পারিনি, সীমাবদ্ধতা ছিল, অভিজ্ঞতা ছিল না, এমনকি বলেছেন আমাদের পদত্যাগ চেয়ে লাভ নেই, আমরা এমনিতেই চলে যাচ্ছি। এই স্বীকারোক্তি আসলে তাদের ব্যর্থতা ছাড়া আর কিছু নয়, এটা একটা দলিল। কিন্তু শুধু ব্যর্থতার স্বীকারোক্তি দিয়ে কি দায় এড়ানো যাবে? গত এক বছরে হাজার হাজার মানুষ খুন হয়েছে, মুক্তিযুদ্ধপন্থীরা নিপীড়িত হয়েছে, প্রশাসন ভেঙে পড়েছে, বাংলাদেশ যে বহুত্ববাদী চরিত্র থেকে মৌলবাদী রাজনীতির দিকে ঠেলে দেওয়া হয়েছে বাংলাদেশকে, তার দায় মাহফুজদের উপর থেকে নামানো যাবে না। তার দায় মাহফুজ আলমদেরকে নিতেই হবে। তাদের কর্মকাণ্ডের পেছনে বিদেশি অর্থায়ন এবং মদত কতটা কাজ করেছে তা আজ আর গোপন নেই। যে কোনো স্থিতিশীল রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য বাইরের শক্তির যে কৌশল, তারা সেই কৌশলের এজেন্ট হয়ে কাজ করেছে। অথচ নিজেদের গণতন্ত্রপ্রেমী সাজাতে গিয়ে মাহফুজ আলম বলছেন এখন সবাই কথা বলতে পারছে। আহা, কথা বললে চাকরি চলে যায়। এবং কথার অন্তরালের বাস্তবতা হলো মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেওয়া সাংবাদিকদের জেলে পাঠানো হয়েছে, কারাগারে এখনো পর্যন্ত অনেক সাংবাদিক সম্পাদক রয়েছেন। টিভি চ্যানেলের সিও নিয়োগ দেওয়া হয়েছে অচেনা লোকদের, যাদেরকে কেউ চেনে না। দখল নেওয়া হয়েছে টিভি চ্যানেলগুলোর। একে গণতন্ত্র বলা যায়? মানে এটা তো স্রেফ ভণ্ডামি। ভণ্ডামি নয়? মাহফুজরা আজ জামায়াত শিবিরের উপর দোষ চাপানোর চেষ্টা করছে। তিনি বলেছেন দেশের 10টা জায়গায় বিএনপি দখল করেছে, জামায়াত করেছে 3টা, আর বাকি 70টা মনে হয় এনসিপির গুন্ডারা দখল করেছে, তাই না? কিন্তু সবাই জানে জুলাই ঘটনার পর থেকে জামায়াত শিবির এবং মৌলবাদী গোষ্ঠীগুলো যে দেশ চালাচ্ছে এবং সবচেয়ে সুবিধা পেয়েছে কারা? এই মাহফুজ আলমরা এবং হাসনাত সার্জিসরা। প্রশাসন থেকে বিশ্ববিদ্যালয় সবখানে এদের দখলদারিত্ব উপেক্ষা করা করতে পারবেন আপনি? আওয়ামী লীগের বিরুদ্ধে একযোগে সন্ত্রাস চালানোর পর হঠাৎ জামায়াতকে দোষারোপ করা আসলে কৌশল নিচ্ছেন, মানে এই মাহফুজের কথা বলছি আর কি। আরেকটি বড় ভণ্ডামি হলো রাষ্ট্রের অর্থায়নে দল চালানো। এই মাহফুজ আলমরা নিজেদের রাজনৈতিক দলকে রাষ্ট্রের অর্থে চালাচ্ছে, জনগণের টাকায় জনগণ বিরোধী রাজনীতি করছে, তারপরও গণতন্ত্রের বড় বড় সবক দিচ্ছে তারা। মানে কি প্রতারণা বলেন? প্রতারণার সীমা আছে। সবচেয়ে ভয়াবহ জায়গাটা হলো মুক্তিযুদ্ধের ইতিহাসকে অস্বীকার করা, বাংলাদেশের জন্ম কথাকে ছোট করা, মুক্তিযুদ্ধের নেতৃত্বকে অপমান করা, প্রকৃত ইতিহাস মুছে ফেলে 2024-এর ইতিহাস চাপিয়ে দেওয়ার চেষ্টা। এটা তো ইতিহাস সন্ত্রাস। আর এই সন্ত্রাসের কাজটি মূলত মাহফুজরা 2024-এর আগস্টের পর থেকে নিয়মিত করছেন। ডক্টর ইউনূসকে ছোট জগন্নাথ হিসাবে বসিয়ে রেখেছেন। ডক্টর ইউনূস নিজেও এদেরই অংশ, অস্বীকার করার কোনো কারণ নেই। এবং জামায়াত বিএনপিকে সঙ্গে নিয়ে এই মাহফুজ আলমরা, হাসনাত, সার্জিস, নাহিদরা দেশটাকে লুটে পুটে খাচ্ছে। আবার এখন বড় বড় কথা বলে। তাদের বক্তব্যে আরেকটি বিষয় আমার চোখে পড়েছে, সেটা হচ্ছে মাহফুজ আলম পড়াশোনা করেন, বোঝা যায়। তিনি নাকি মার্কস পড়েন, লেনিন পড়েন, লোকে বলে। নিজেই তিনি আবার উদাহরণ টেনেছেন। রুশ বিপ্লবের পরও প্রলেতারিয়াতরা 3 বছরের বেশি টিকতে পারেনি। জারের লোকজনকে ফিরিয়ে আনতে হয়েছিল, অর্থাৎ আওয়ামী লীগ যে ফিরে আসবে তা তারা জানে। কিন্তু তারপরেও আওয়ামী লীগকে তারা নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সকল আয়োজন সম্পন্ন করেছে। 5 লক্ষ আওয়ামী লীগ নেতাকর্মী এখন জেলের ভেতর বন্দী। তাদেরকে কোন কারণে জেলে রাখা হচ্ছে? স্বাধীনতার কথা বললে, মুক্তিযুদ্ধের কথা বললে সন্ত্রাসী আইনে তাদেরকে জেলে পোড়া হচ্ছে। কয়েকদিন আগেও আব্দুল লতিফ সিদ্দিকী, আবু আলম মোহাম্মদ, শহীদ খান সহ এদেরকে জেলে ঢোকানো হয়েছে। দেশকে ধ্বংস করা আর মৌলবাদী শাসন ব্যবস্থা কায়েম করা ছাড়া তারা আর কোন কাজটি করতে পেরেছে বাংলাদেশের জন্য বলুন তো? আপনি দেখেছেন কোনো কাজ? ভালো কাজের উদাহরণ আপনি পাবেন? আমি পাইনি আসলে। বাংলাদেশের যে ক্ষতি ইতিমধ্যে হয়ে গেছে তা অপরিমেয়। অর্থনীতি বিপর্যস্ত, প্রশাসন ভেঙে পড়েছে, সমাজে অবিশ্বাস আর বিভাজন তৈরি হয়েছে। এসব ক্ষতি কোনো ক্ষমা প্রার্থনা মুছে দিতে পারে না। শুধু ক্ষমা প্রার্থনা করলে হবে না। তো মাহফুজরা যতবারই বলুক আমরা চেষ্টা করেছি কিন্তু পারিনি, এটা ন্যাকামি।
এই ন্যাকামি দিয়ে কাজ হবে না। এই বাংলাদেশকে এই ধ্বংসের দিকে নিয়ে আসার, এই বাংলাদেশে এই ধ্বংস করার দায় তাদের ঘাড়ে বর্তাবে এবং তাদেরকে এই দায় নিতে হবে। এবং আপনাকে এই কথা বলতে হবে যে বাংলাদেশকে বাঁচাতে হলে মাহফুজ আলমদের ইতিহাস থেকে মুছে ফেলতে হবে, মুছে যেতে হবে, মুছে ফেলতে হবে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, নৈতিকভাবে। জনগণের প্রত্যাখ্যান এমন হতে হবে যাতে ভবিষ্যতে কেউ আর এ ধরনের ষড়যন্ত্রের সাহস না করে। মাহফুজরা যে ক্ষতি করেছে তা থেকে ঘুরে দাঁড়াতে হলে তাদের সম্পূর্ণ সরে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই। ইতিহাসে তাদের জায়গা শুধু এক দুঃস্বপ্ন হিসেবে থাকবে। আর সেদিনই বাংলাদেশের মুক্তি ঘটবে যেদিন মানুষ নির্দ্বিধায় বলতে পারবে মাহফুজ আলমরা আর নেই, হাসনাত সার্জিসরা আর নেই, তারা কোথাও নেই। এই তাদেরকে নেই করে দেবে বাংলাদেশের জনগণ, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। আপনিই করবেন এবং এই নেই হয়ে যাওয়ার মধ্য দিয়েই বাংলাদেশের নতুন মুক্তি ঘটবে। আপনি তখন বাংলাদেশে বলতে পারেন যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ হয়েছে এবং সেটাকেই বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসেবে মানুষ চিহ্নিত করবে। কিন্তু বাংলাদেশের রাজনীতির বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন আজ 28 সেপ্টেম্বর, তার জন্মদিন। তার দলের নেতাকর্মীরা তাদের প্রিয় নেত্রীকে স্মরণ করলো তার জন্মদিনে। এটি একটু দেখার বিষয়। এটা তো স্পষ্ট যে সরকারের তরফ থেকে শেখ হাসিনার জন্মদিন পালনের কোনো ধরনের সুযোগ, ন্যূনতম সুযোগ দেয়া হবে না, এটি বোঝা যায়। কারণ আপনারা জানেন যে ইতিমধ্যেই দেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, তাদেরকে নিষিদ্ধ সংগঠনের তকমা দিয়ে তাদেরকেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু তারপরও দলীয় সভাপতির জন্মদিন পালনে পিছিয়ে নেই নেতাকর্মীরা। আপনারা নিশ্চয়ই জানেন বা আপনাদের মনে আছে, গত বছরও 5 আগস্ট তার সরকারের পতনের পর 28 সেপ্টেম্বর খুব দ্রুতই এসেছিল। সেই 28 সেপ্টেম্বরও তার জন্মদিন কিন্তু দেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে পালিত হয়েছে। অনেকেই অনেক ধরনের অনুষ্ঠান করেছে। তবে তখন ছাত্রলীগ নিষিদ্ধ ছিল না, আওয়ামী লীগের কার্যক্রমও তখন নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়নি। এবারের প্রেক্ষাপট কিন্তু পুরোপুরি আলাদা। কারণ একটি নিষিদ্ধ সংগঠন আর একটি হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ। কিন্তু এবারই কেমন যেন চমকে দিয়েছে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সমূহের নেতাকর্মীরা। আপনারা একটু খেয়াল করলে দেখবেন রাজধানীর বিভিন্ন জায়গা, বিভিন্ন দেয়াল, বিভিন্ন তোরণের দুই পাশ ছেয়ে গেছে শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ছাপানো রঙিন পোস্টারে। এমনিতেই গত বেশ কিছুদিন ধরে রাজপথে ঝটিকা মিছিল করছে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, এবং সেই ঝটিকা মিছিল থেকে সেটি মিছিলের রূপ নিচ্ছে। সেই মিছিলে তারা সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। যদিও আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক গ্রেপ্তার অব্যাহত রয়েছে, তারপরও তাদেরকে দমানো যাচ্ছে না। এমনটি হচ্ছে রাজনীতির চিত্র, মানে রাজপথের চিত্র। তাহলে কি হলো, এবার ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এরকম একটি পরিবেশের মধ্যে শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে এই যে পোস্টারিং করা হয়েছে, এতে কিন্তু সাধারণ নগরবাসীরাও একটু হতবাক হয়েছেন, চমকে উঠেছেন যে এটি কিভাবে হলো। এবং এই পোস্টারের ভাষাগুলো কি, আসবে আবার শুভ দিন, জননেত্রীর জন্মদিন, এসব স্লোগান লেখা পোস্টার বিভিন্ন দেয়ালে শোভা পাচ্ছে। এইসব ছবি আবার ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এছাড়া শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে অনেকে অনেক রকমের পোস্ট করছেন, ছবি দিচ্ছেন এবং হাতে আঁকা ছবি দিচ্ছেন, তার পুরনো ছবি দিচ্ছেন, এভাবে দিচ্ছেন, তাতে লিখছেন শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে, বঙ্গবন্ধু কন্যা, মানবতার মা, বাঙালি জাতির আশার বাতিঘর ইত্যাদি নানান বিশেষণ ব্যবহার করছেন যারা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। এসব পোস্টে এইসব কথা বলার পাশাপাশি শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছেন তার নেতাকর্মীরা বা তার সমর্থকরা। শুধু ঢাকাতেই নয়, ঢাকার বাইরে শরীয়তপুরে রাতের আধারে শেখ হাসিনার জন্মদিন পালন করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। এটি গতকালকের ঘটনা। গতকাল শনিবার রাতে শতাধিক লোক জড়ো হয়ে সদর উপজেলার একটি স্থানে এই কর্মসূচি পালন করেছেন এবং এই কর্মসূচির 1 মিনিট 47 সেকেন্ডের একটি ভিডিও বাংলাদেশ স্টুডেন্ট লীগ নামের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে। শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম প্রথম আলোকে জানিয়েছেন, রাতের আধারে একটি স্থানে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন কর্মসূচি পালন করেছে। পুলিশ এমন তথ্য পেয়েছে, তবে কোথায় এমন কর্মসূচি পালন করা হয়েছে তা এখনো শনাক্ত করা যায়নি। তিনি বলছেন, পুলিশের হাতে আসা ভিডিওটি বিশ্লেষণ করা হচ্ছে
কারা এমন কর্মসূচি পালন করেছে তাদের শনাক্ত করা গেলে আইনের আওতায় আনা হবে। পুলিশ এত সতর্ক, এত সক্রিয় কেন এটি বুঝতে পারছে না, বা তারাও এটিকে ঘুরিয়ে পেঁচিয়ে অন্যদিকে নিতে চায় কিনা সেটি একটি প্রশ্ন। এরপরে শেখ হাসিনার জন্মদিন পালনের ঘটনায় গোপালগঞ্জে, শেখ হাসিনার জন্মস্থান গোপালগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের 4 কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা খিচুড়ি রান্নার আয়োজন করেছিলেন, সেই খিচুড়ি রান্নার যে সরঞ্জামাদি সেগুলো কিন্তু পুলিশ জব্দ করেছে। এটি নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন। এদিকে এই যে এইসব হচ্ছে, 28 তারিখে গত 25 সেপ্টেম্বর এনটিভি অনলাইনে একটি সংবাদ ছাপা হয়। তাতে বলা হয় শেখ হাসিনার জন্মদিন ঘিরে দেশকে অস্থিতিশীল করার ছক কষছে আওয়ামী লীগ। তারা মিছিলের ঘোষণা দিয়েছে, নানান কর্মসূচির ঘোষণা দিয়েছে, রিপোর্টটি বেশ বড়, এসব বলে সতর্ক করা হয়েছে। তার প্রেক্ষিতে পুলিশ মনে করেছে যে এবার এইসব কর্মসূচি দেশব্যাপী রাজনৈতিক অস্থিরতা হয়তো আরো বাড়িয়ে তুলবে, তাই অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। এবং এই ধরনের কোন কর্মসূচি, মিছিল ইত্যাদি ইত্যাদি যা তারা করবে তাদের কর্মসূচিকে কঠোরভাবে দমনের প্রস্তুতিও পুলিশের তরফ থেকে নেওয়া হয়েছে। এছাড়া আপনারা জানেন যে দুর্গাপূজা উপলক্ষে পুলিশের অতিরিক্ত ফোর্স রয়েছে মাঠে। পুলিশ মনে করছে আওয়ামী লীগের কেউ মাঠে নামলে দ্রুত ব্যবস্থা নিতে পারবে, কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকায় যেভাবে পোস্টারের বন্যা বইয়ে দিয়েছে তাতে পুলিশের সক্রিয় উপস্থিতি আছে কিনা এটি নিয়ে আসলে প্রশ্ন উঠছে। যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে যে আমরা অবস্থান নিয়ে আছি, আমরা সতর্ক আছি, সেটি আসলে যে ফাঁপা বুলি এটি আসলে মনে হচ্ছে। এখন বরং উল্টো পুলিশ মনে করছে মিছিল করার ব্যাপারে আওয়ামী লীগের নেতা কর্মীরা বেশ কৌশলী হয়ে উঠেছেন, তাদের কৌশলের সঙ্গে যেন পুলিশ পেরে উঠছে না। এবার বাংলাদেশ ছাত্রলীগও কিন্তু কর্মসূচি ঘোষণা করেছে। তারা বলেছে, অনেক বড় একটি ঘোষণাপত্র তারা দিয়েছে, হাতে লেখা একটি প্রেস রিলিজ মতো তারা করেছে। সেখানে বলেছে যে শেখ হাসিনা বাংলাদেশের ভর কেন্দ্র, স্থিতিশীলতা, ভারসাম্য, সমৃদ্ধি, শৃঙ্খলা, শান্তির মানদণ্ড, এরকম অনেক কথা তারা বলেছে। আরো বলেছে যে অসহায় মেহনতি দুঃখী মানুষের আস্থা, বিশ্বাস, ভরসা, ভালোবাসার নাম হচ্ছেন শেখ হাসিনা। এটি তারা বলবেন তাদের প্রিয় নেত্রী। তো শেখ হাসিনার যে 79তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু বেশ কর্মসূচি ঘোষণা করেছে। জানি না পুলিশ এসব সম্পর্কে জানে কিনা, জানে সম্ভবত, কিন্তু কি পদক্ষেপ তারা নিয়েছে সেটি হয়তো আমাদের দেখতে হবে। তারা কর্মসূচি নিয়েছে, মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডায় প্রার্থনা করবে, দেশব্যাপী ব্যাপক ভিত্তিক বৃক্ষরোপণ করবে, খাদ্য উপকরণ এবং শিক্ষা সামগ্রী বিতরণ করবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, এই শীর্ষক একটি ক্যাম্পেইন তারা পরিচালনা করবে। তারপরে দখলদার ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক গণতন্ত্রের মানসকন্যা, বঙ্গবন্ধু কন্যা, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে চলমান গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের অংশ হিসেবে ফ্যাসিবাদ নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক শীর্ষক মিছিল তারা করবে। জানি না আসলে এইসব কর্মসূচি তারা কতটা পালন করতে পারবে, কতটা ছাত্রলীগ পারবে, এটি অনেকের মনে প্রশ্ন। কারণ সরকারের তরফ থেকে যে ধনুক ভাঙা পণ রয়েছে তারা এগুলোকে প্রতিরোধ করবে, সে কারণে আসলে কথাগুলো বলছি। এটি ছাত্রলীগ কতটা করতে পারবে, নাকি সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর যে এত আয়োজন পরিকল্পনা, এসব সত্ত্বেও আওয়ামী লীগের এসব কর্মসূচি সংশ্লিষ্টদের মনে উল্টো ভয় ধরিয়ে দিয়েছে কিনা, এমনটাও অনেকে কিন্তু মনে করছেন। আসলে এখন গভীরভাবে দেখতে গেলে এটি হিসাব নিকাশের পালা, আসলে হিসাব নিকাশ চলছে। কেন আওয়ামী লীগকে প্রতিরোধ করতে নেমে কতটা প্রতিরোধ আসলে করতে পারছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই মুহূর্তে প্রধান উপদেষ্টা দেশে নেই, স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, তিনি চেষ্টা করছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবার জন্য। আর আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন মরিয়া হয়ে উঠেছে, তারা রাজপথে নেমে জনগণকে এই বার্তা দেওয়ার জন্য যে আমরা হারিয়ে যাইনি, আমরা রাজপথে আছি, রাজপথ আমরা ছাড়িনি। এটি হচ্ছে এখন রাজনীতির একটি সমীকরণ। সকলকে ধন্যবাদ।